5 ফুটের গভীরতা, 243 ফিট দীর্ঘ। এটা ছিল একটা সুড়ঙ্গের মাপ, যেটা 8 জন লোক মিলে খুঁড়েছিল। বোঝাই যাচ্ছিল যে একটা সাংঘাতিক নির্ভীক বুক কাঁপিয়ে দেওয়ার মতো ডাকাতি হতে চলেছিল। এই 8 ব্যক্তি কারা ছিল যারা এই ডেয়ার ডেভিল অপরাধটা করতে চলেছিল, যেখানে প্রতি পদক্ষেপ তাদের নিজেদেরই কবরের দিকে যেতে পারত। খুব ভালো, 1 নম্বর জায়গা দাদা, কনস্ট্রাকশনের দিক থেকে আর বাস্তুর দিক থেকেও। আপনি শুধু হ্যাঁ বলে দিন। কিন্তু পার্টি তো অনেক দাম চাইছে, অত টাকা দিতে হবে নাকি? আরে দাদা, এত চিন্তা করার কি আছে, হ্যাঁ বলে দিন, বাকি আমি দেখে নেব। গিরিশ তলওয়ার ফুলওয়ার জেলার একজন খুবই চালাক এস্টেট এজেন্ট। বিএফএল, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। গুরবীর সৈনিও ফুলওয়ার জেলার হাসপাতালে স্টোর কিপার ছিল। দ্বাদশ শ্রেণী পাস, নো ক্রিমিনাল রেকর্ড। মনবীর কৌশিক টিভি আর ইন্টারনেটের কেবল লাগানোর কাজ করত। ক্লাস 8 ফেল, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। বিজেন্দ্র আর যশরাজ মনবীর কৌশিকের ভাইপো, তাকে কাজে সাহায্য করত। স্কুল ড্রপ আউট, এদেরও কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। বিক্রম সতপাল একজন কনস্ট্রাকশন মজদুর ছিল, যাকে এস্টেট এজেন্ট গিরিশ চিনত। পরিশ্রমী ব্যক্তি ছিল, তারও কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। আরে ভাই, আমার কাছে টাকা না থাকলে তোকে ফেরত করে দিয়ে দেবো। আরে ভাই, স্যালারি হতেও এখনো 12 দিন বাকি আছে। হরমিত কুমাবতের কোনো পুলিশ রেকর্ড তো ছিল না, কিন্তু সে খুবই জুয়া খেলত। তার হাতে কখনো টাকা থাকতো না। এই ভিন্ন ভিন্ন শ্রেণীর পরিশ্রমী মিডল ক্লাস আর লেবার ক্লাসের মানুষগুলো এই বড় অপরাধের ছাতার তলায় এলো। কিন্তু কি করে? লোভের কারণেই কি এরা এক ছাতার তলায় এলো? এই চল, তোর জামিন হয়ে গেছে। চুরিতে পটু রণদীপ দহিয়া এই দলটার একমাত্র হিস্ট্রি শিটার ছিল। এই সুড়ঙ্গটা কেন খোঁড়া হচ্ছিল? আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই কাহিনীর শুরুটা কোথা থেকে, কি করে এই গ্যাংটা তৈরি হলো? রণদীপ, তোর পরের বারের টার্গেটটা কোথায়? যেখানেই টার্গেট হোক না কেন, ওই সরকারি অফিসে আর যাবো না। ভাবছি কোনো ব্যাংকে চাকরি করব, আর তারপরে ওটা সাফ করব। বড় হাত। ব্যাংক যদি লুটতে চাস তাহলে ওখানে কাজ করার কি আছে? যা গিয়ে সোজা লুটে নে। গিরিশ, চল তাহলে লুট করি। পাগল হয়ে গেছিস নাকি? জেলে রাত কাটিয়ে তোর মাথাটা পুরো গেছে। কিছু মনে করিস না গিরিশ, তোর ব্যবসা কিন্তু ভালো চলছে না। এই যে তোর এসি চলছে না, এটাও কিন্তু কালকে বন্ধ হতে পারে, আর পরশু বিক্রিও হতে পারে। আজ যদি ব্যবসাটা চলে, এই অফিসটা আরো বড়ও হতে পারে, 4টে আরো এসি চলতে পারে। তুই ব্যাংক লুটতে গিয়ে ধরা পড়লে না, জেলের পেছনেই তোর সারা জীবন কেটে যাবে। সব চুরি কিন্তু ধরা পড়ে না, এটা তুইও জানিস আর আমিও। আর অনেক বড় বড় চুরি করে সারা জীবন এয়ার কন্ডিশনে জীবন কাটাতে চাই। আমি সত্যি বলছি তো। সত্যি তো এটা, এসব ব্যাংক ট্যাঙ্ক লোটা সিনেমাতেই দেখতে ভালো লাগে। জীবনটা ধুম 3 নয় আমার ভাই। আরে ধুমটুম কি জিনিস রে ভাই গিরিশ, একবার তো ব্যাংক লুটে দেখ, জীবনটা একেবারে ধামাকা হয়ে যাবে। ধামাকা। তোর মাথা খারাপ হয়ে গেছে, ব্যাংকটাকে লুটবি? বড় স্বপ্ন না দেখলে বড় হতেও পারবি না। বড় কিছু করতে গেলে বড় রিস্ক নিতেই হবে। ভয় পাস না, ভাগ্য বদলে যাবে। চলে আয়।
লকার রুম। চারিদিকে দেখতে পাচ্ছিস ক্যামেরা লাগানো? জেলের মধ্যে একটা ওস্তাদ পেয়েছিলাম, সে বলেছিল লকারে কোনো সিসিটিভি থাকে না। ভাই ওখানে পৌঁছতে পৌঁছতে তো আমাদের ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে সবকিছু। আচ্ছা, এমনটা হতে পারে না যে আমরা সিসিটিভির ক্যামেরার সামনে দিয়ে গেলামই না আর সোজা একেবারে লকার রুমে? হতে পারে, ভূত হয়ে অথবা ইঁদুর হয়ে। ইঁদুর হয়ে? সুড়ঙ্গ, ব্যাংকের বাইরে গর্ত খোল, সোজা লকার রুমে। ধুম 3-র অ্যাকশন রিপ্লে। এরকমটা আমরা করতে পারবো? গর্ত খুঁড়ে সুড়ঙ্গ বানিয়ে সোজা একেবারে লকার রুমে? ব্যাংকের বাইরে গর্ত খুললে না, পুলিশ আমাদের ওই গর্তের মধ্যে পুঁতে দেবে। যতক্ষণে পুলিশের ওই গর্ত নজরে আসবে ততক্ষণে ইঁদুর একেবারে পগার পার। কি করে? তোর একটা পার্টনার ছিল না? হ্যাঁ, ভূপেন্দ্র। হ্যাঁ ও কোথা থেকে এবার এলো? ভাই, তোর এই পার্টনারই তো হলো আমাদের লকার রুমের চাবি। অফিস, লকার, ক্যাশ বক্স সবার চাবি এগুলো। দেখো গিরিশ, এই পার্টনারশিপ আমি ছাড়তে চাই। স্যার কি বলছেন? 1 বছরও তো হলো না আমাদের পার্টনারশিপের। আর এই একটা বছরে একটা কাজও পূরণ করতে পারোনি। দাদা একটু সময় লাগে। দেখো গিরিশ, টাইমের কথা বাদ দাও, খালি ভাগ্যটা দেখো। 8 জন আত্মীয়র কাছে কোটি কোটি টাকার প্রপার্টি রয়েছে যার কোনো ভ্যালুই নেই। প্রত্যেকটা প্রপার্টি কোর্ট কাচারিতে ফেসে আছে, আর কারোর কিছু করারও নেই। এবারে দেখুন, এত টাকা সম্পত্তি, একটু তো সময় লাগবেই। একটু সময় নিলে সব ঠিক হয়ে যাবে। দেখুন, আপনি পার্টনারশিপটা এভাবে ভাঙবেন না। না দেখো, আমার মন চাইছে না এই পার্টনারশিপে থাকতে। বাড়িরও অনেক খরচা বেড়ে গেছে, অনেক দায়িত্ব। ঠিক আছে দাদা, আপনি ভালো থাকবেন। কানেকশনটা কি বুঝতে পারছিস? এবার বলেই দে। আজকে যে ব্যাংকে আমরা গেছিলাম তার পাশে একটা বাড়ি রয়েছে, অনেকদিন ধরেই পড়ে আছে কিন্তু। হ্যাঁ তো? হুম। আরে হ্যাঁ রে ভাই, ওরে বাস। 12 নম্বর বাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তি নিজেদের বলে যারা দাবি করছেন তাদের কোর্টের পরবর্তী আদেশ অবধি এই বাড়িতে প্রবেশ নিষেধ। কিন্তু আমরা তো প্রবেশ করবই, তাই না? আচ্ছা গিরিশ, এই বাংলো থেকে ব্যাংক কতটা দূরে বলতো? বাংলোর পাশেই গার্ডেন, আর গার্ডেনের পাশেই রাস্তা, আর তারপর রয়েছে ব্যাংক। আমার হিসাবে 70-75 মিটারের মধ্যে হবে ভাই। বাংলো কোথায়? মানে? গ্রাউন্ড ফ্লোর। আর ব্যাংক? গ্রাউন্ড ফ্লোর। আমাদের গুড লাক দেখ গিরিশ, ব্যাংকও গ্রাউন্ড ফ্লোরে আর বাংলোটাও গ্রাউন্ড ফ্লোর। তার মানে সুড়ঙ্গটা গার্ডেন ক্রস করে, রাস্তা ক্রস করে সোজা লকার রুমে। করতে পারি আমরা, মনে জোর থাকলে সবকিছুই সম্ভব। অপরাধের বীজ বপন করা হয়েছিল, কিন্তু সেই বীজের থেকে গাছ হওয়া, তার ফল পাড়া একটা ফালতু ব্যাপার মনে হচ্ছিল। এটা সত্যি মিশন ইম্পসিবল লাগছিল, কিন্তু লোভের অনেক ক্ষমতা থাকে। বড় হাত মারার ইচ্ছেটা গিরিশের মাথায় চেপে বসে গিয়েছিল। যখন আমি এর বয়সী ছিলাম তখন ওর 10 বছর। ততদিনে আমি এই বাড়িটা তৈরি করে ফেলেছি। বাবা তুমি মহান, আমারও তো ক্ষমতা আছে। আমি খেয়ে নেই। রাগ করলে তো সত্যিটা পাল্টাবে না। আসল ব্যাপারটা হলো তুই সত্যিটা বুঝতে চাস না। তুই খাটিস কিন্তু ঠিক করে না। কে জানে কি করবে। আমি তো বলছি যে এর জন্য একটা ভালো পাত্রী খুঁজে আনো, তারপর দেখবে এই ঘোড়াটা কিরকম ভালো দৌড়ায়। তুমি আমার কথাটা কান খুলে শুনে রাখো। গাধা পিটিয়ে
কোনোদিন ঘোরা করা যায় না। বাবা তুমি খালি ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলতে চাও, আমি কতটা বাজে, তাই তো? খাও তোমার রুটি। গিরিশ, গিরিশ, পেট ভরলো তো তোমার? ছেলেটাকে ভালোভাবে খেতেও দিলে না। হ্যাঁ গিরিশ দা, বলো। তুই কোথায় আছিস রে? ওই চলে যাচ্ছে আর কি, কটা টাকা বাঁচানোর জন্য স্টোর রুমে শুয়ে আছি। কটা টাকা যদি বাঁচাস তাহলে সেটা কদিনেই শেষ হয়ে যাবে। নোটের কথা ভাব, বড় বড় নোট। আরে দাদা, তুমি তো মুখের কথা ছিনিয়ে নিলে। একটা যদি সুযোগ পাই না, পুরো 4 মেরে দেখিয়ে দেবো। ছক্কাও মারতে পারিস বুঝলি। কালকে আয় আমার সাথে দেখা কর। দাদা, এই আর একটা কাপ কার জন্য রাখলে? গুরবীর, অনেক লোক আসবে এখানে, অনেক কাজ। আরে দাদা, সারা রাত ঘুমায়নি, বলেই ভালো না কাজটা কি। তাহলে শোন, ব্যাংক ডাকাতি করতে হবে। কি বলছো তুমি দাদা? পাগল হয়ে গেছো নাকি? সাধারণ মানুষের ভাগ্য বদলায়, আর পাগলরা নিজের ভাগ্য নিজে লেখে। আর আমরা সবাই পাগল টাকার জন্য। আর যদি সবাই এক হয়ে যায় না, তাহলে পাগলের মতো টাকা আমাদের পেছনে দৌড়বে। গুরবীর আমাদের সাথে আছে। এই বন্ধুত্বের হাত যেন কখনো ছেড়ো না। একজন ছাড়া মানে সব কটাই টপকাবে। সবাই যদি আমরা ধরে রাখি, তাহলে আকাশ ছুঁতে পারবো। তার আগে বলে দাও তো কি করতে হবে। আমাদের খাতা একটা খাতা দিয়েই খুলতে হবে। আর সবার প্রথম খাতা হবে তোর, ওপেনিং ব্যাটসম্যান। গুরবীর, ভেতরে যাওয়ার পর না তুই আমাকে চিনিস না তোকে আমি চিনি। হ্যাঁ, আমি ভিতরে গিয়ে সোজা অ্যাকাউন্টটা খুলবো। রণদীপের সাথে সার্ভে করে নিয়েছিলাম আমি, আজকে ছবিগুলো সব তুলবো। আরে কি বলছো কি তুমি দাদা? ফাঁসাবে নাকি আমাকে? আরে ক্যামেরা ছাড়াই তুলবো, চল। ম্যাডাম, নতুন অ্যাকাউন্ট খুলবো, একটা ফর্ম দিন না। দাদা, ওই অ্যাকাউন্ট খোলার জন্য যেসব কাগজপত্র লাগবে তা আমি কালকে জমা দেবো। স্টাফদের সাথে কথা বল, যা খবর পাবি আমাকে বলবি, ঠিক আছে? এখন যা।
মানে সুড়ঙ্গ হতে পারে? কাগজে তো হয়েছে 243 ফুট লম্বা। আমাদের ঠিক এই ঘর থেকে সুড়ঙ্গটা খুঁড়তে হবে, আর এখান থেকে যাবে সোজাই গার্ডেনের তলা দিয়ে, তারপর এই রাস্তার তলা দিয়ে এই হলো ব্যাংকের স্টোর রুমে। এখানে সব সম্পত্তি আছে। আর এখানে সিসিটিভি ক্যামেরাও নেই। সব মিলিয়ে 550টা লকার আছে। ম্যাডামকে বলেছিলাম আমি যে আমার একটা লকার চাই, বলেন ওয়েটিং লিস্টে অনেকজন আছেন। 50 বছর পুরনো ব্যাংক, সব বুড়ো বুড়িদের গুপ্তধন এখানে আছে। আমরা তো সুখের মুখ দেখবো ভাই। এত সোজা নয় কাজটা। কোনো পাইপলাইন সামনে পড়তে পারে, কোনো ড্রেন পড়তে পারে, বা ফোনের লাইন পড়তে পারে, বা কোনো বাড়ির পিলার পড়তে পারে, অনেক বাধা আসতে পারে। আর এই কাজটা কোনো সাধারণ কাজ নয়, এর জন্য শিল্পীদের দরকার। আমাদের অনেক শিল্পী জোগাড় করতে হবে। গিরিশ, তোর তো এস্টেট এজেন্সির কাজ, বিল্ডিং এর লোকেদের ভালো চিনিস। তোর কাছে কোনো না কোনো মিস্ত্রি তো অবশ্যই থাকবে, যাদের ভেতর আমাদের মতো পাগলামি আছে। দু একটা আছে এরকম। তাহলে ওদের সঙ্গে কথা বল, ওদেরকে বল সারা জীবন ওরা অন্যের জন্য খুঁড়েছে, এবার নিজের জন্য খোঁড়ার সময় এসে গেছে। আমি একাই লক্ষ্যে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়েছিলাম, কিন্তু মানুষ সঙ্গে আসতে থাকে আর ঘটনা ঘটতে থাকে। মজনু সুলতানপুরীর এই অমর লেখনীটার এই কেসে একটা আলাদাই মানে বার হয়। কিন্তু এখানে ওই লক্ষ্যে পৌঁছানোটা কোনো সৎ কাজে ছিল না, বরং লোভে ডুবে থাকা একটা খিদে ছিল। কুইক মানির একটা বিকৃত তৃষ্ণা ছিল, যাকে এই দলটা একটা কানা গলি, একটা অন্ধকার সুড়ঙ্গতে টেনে নিয়ে গিয়েছিল। দেখ ভাই, ভেবে নে তুই আমি তোকে যা বলছি সেটা। শোনো দাদা, ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছে। পরিশ্রম করলাম, কিচ্ছু হলো না। আমাদেরও তো ভালো খাবার খেতে ইচ্ছে করে। দেখ ভাই, এইদিকে ভালো ভালো খাবার আর পোড়া রুটি এইদিকে। দাদা, এই এলাকায় আমি এর আগে কোনো কাজ করিনি, তাই নিচে কি আছে আমি জানি না। অনেক বছর এখানে কোনো খোঁড়াখুড়ির কাজ হয়নি। দু একটা পুরনো লাইন আছে, জল আর ড্রেনের হবে। একটা কথা বল। হ্যাঁ দাদা। এই ছেলেগুলোকে বিশ্বাস করা যায়? ওরা আমার ভাইপো, বেকার বসে থাকে, তার উপর আবার শৌখিন। দেখুন না, ওদের নিয়ে কোনো চিন্তা করবেন না। এই এই এদিকে আয়। হ্যাঁ কাকা। আয় এদিকে। ইনি হলেন গিরিশ দা, এ যশরাজ, আর এ বিজেন্দ্র। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? রাম রাম দাদা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গিরিশদার সঙ্গে কিন্তু একটা কাজ করতে হবে, অনেক টাকা পাবি। দাদা, কোনো মার্ডার ফার্ডার করতে হবে না তো? আরে কাকা, আমি ওর জন্য রাজি আছি। টাকা দিলে আমি সব করে দেবো। আরে গাদা চুপ কর, কাউকে মারতে হবে না। তাহলে একটা ব্যাংক লুট করতে হবে। কিছু একটা তো হচ্ছে। এই নে ভাই, এই হলো আমার নে। হ্যাঁ গিরিশ দা, বলুন। হ্যাঁ, কেমন আছিস? আর কোথায় আছিস আজকাল? কোনো খবর নেই। দাদা, ধার দেনায় ডুবে রয়েছি, কি আর বলবো। কত ধারে ডুবে রয়েছিস? দাদা আর বলো না, এই জুয়া খেলে পুরো ফতুর হয়ে গেছি আমি। সারা জীবনের জন্য রোজগার করতে চাস? আরে দাদা, কি বলছো? কোনো ব্যাংক ট্যাঙ্ক লুটার প্ল্যান রয়েছে নাকি? তুই একদম ঠিক ধরেছিস, ব্যাংকই লুটতে হবে। এই তো ডেঞ্জারাস। আমাদের প্ল্যানটা এত স্ট্রং যে কোনোদিনই ধরা পড়বি না, কিন্তু হ্যাঁ, মারা যেতে পারিস। তাতে আর কি হবে দাদা, একদিন না একদিন তো মরতেই হবে। আর এখনই বা কি সুখে বেঁচে রয়েছি। ওই লাইফ ছেড়ে দে, চলে আয় আমার কাছে, মুনোর কর।
চলে আয় সবাই। দেখ ভাই, এখান থেকে এই অবধি সোজা পুরো। এখানে একটা পাইপ লাইন আছে। তাহলে তো রাস্তাটা সোজা নয়, টার্নিং নিতেই হবে। একদম নিতে হবে। আমাদের যে সুড়ঙ্গটা আছে সেটা বাংলোর এই ঘর থেকে শুরু হবে। দেখ ভাই, এই কাজটা আমাদের পুরো সেফটির সাথে করতে হবে, তাই সুড়ঙ্গটা হবে 5 ফুট নিচে, 90 ডিগ্রি পূর্ব দিকে যাবে। সুড়ঙ্গ 3 ফুট চওড়া হবে। প্রথমে 66 ফুট খুঁড়তে হবে, আর এতে আমরা একেবারে গার্ডেন পেরিয়ে যাব, মানে রাস্তার কাছে পৌঁছে যাব। এখানে নিচে একটা পাইপ লাইন আছে। না দাদা, তুমি শিওর হয়ে কি করে বলছো যে পাইপ লাইন একদম ঠিক রোডের নিচেই? একটা কথা সবাই কিন্তু পরিষ্কার কান খুলে শুনে নাও, একটু এদিক ওদিক হলে না সোজা পাইপ লাইন ফেটে যাবে। আর যদি পাইপ লাইন ফাটে না, তাহলে জলে জলাকার, আর তখন এই সুড়ঙ্গে আমাদের সবার কিন্তু সলিল সমাধি হবে, বুঝলে? ঠিকই বলেছে। এটা হতে পারে, একদম ঠিক। বা এরকমও হতে পারে। আমরা 60 ফুটের মাথায় এখানে গার্ডেনের তলায় সুড়ঙ্গটা বন্ধ করব। তারপরে আমরা পশ্চিম দিকে যাব 120 ডিগ্রি, যেখানে আমরা 12 ফুট খুঁড়ব। তারপর আমরা উত্তর দিকে যাব 90 ডিগ্রি। তারপর আরেকবার আমরা বাঁক নেব। তারপর আরেকটা বাঁক করতে হবে আমাদের পূর্ব দিকে 90 ডিগ্রি। তারপর আমরা আমাদের আগের রাস্তায় আবার ফিরে আসব। তার মানে পাইপ লাইন না টাচ করে আমরা সুড়ঙ্গ করে ফেলেছি। তারপরে সোজা আমরা লকার রুমের নিচে 243 ফুট খোঁড়ার পরে। মানে পুরো রাস্তাটা হলো 243 ফুটের। যেহেতু আমরা ঘুরে যাচ্ছি পাইপলাইনটা বাঁচাতে, তাই 12 আর 20 মানে 32 ফুট বেশি ঘুরতে হবে। একদম ঠিক। মানে 243 ফুট খোঁড়ার পরে আমরা সোজা লকার রুমে পৌঁছে যাব। 1-2 ফুট এদিক ওদিক হতে পারে। আরে দাদা, 1 ফুটও যদি এদিক ওদিক হয় না, তাহলে আমরা কাউন্টার এরিয়াতে থাকবো, যেখানে লাগানো আছে সিসিটিভি। তখন আমাদের সিসিটিভিতে দেখা যাবে, আর তারপরে আমাদের বরণ করে নিয়ে যাবে থানাতে। আমার হিসাবে 238 ফুট। আমি 5 ফুটের গ্যাপ রেখেছি। না গিরিশদা, আমরা কিন্তু 1 ইঞ্চিরও ঝুঁকি নিতে পারবো না। দেখা গেল ব্যাংকের ভেতরেই বেরোলাম, পুরো পরিশ্রমটা মাঠে মারা যাবে। দাদা, এই কাজটার জন্য আমাদের এক্সপার্ট চাই, এই কাজ আমাদের দ্বারা হবে না। হ্যাঁ, 243 আর 32, তার মানে হলো 275 ফুট ঘুরতে পারবে এমন এক্সপার্ট লোক লাগবে আমাদের। দেখ ভাই, বেশি লোককে তো কাজে লাগাতে পারবো না, কিন্তু একটা লোক আছে আমার কাছে। ডবল রোজ দেবেন? 500 জায়গায় 1000 টাকা? 18 দিনের কাজ। বল। আরে কি বলছেন বাবু, এজেন্টের কাজ ছেড়ে নিজের বাড়ি বানাচ্ছেন নাকি? এরকম কিছু না রে ভাই, মিউনিসিপ্যালিটির কাজ করলে বল। ডবল রোজ যখন দেবেন, এতে ভাবনার কি আছে? বলুন কবে দিয়ে কাজ শুরু করতে হবে? দাদা, খোঁড়ার লোক তো পাওয়া গেল, কিন্তু খোঁড়ার জায়গাটা কি করবে? বাড়ির মালিক আমাদের কথা রাজি হবে কেন? তোর ভূপেন্দ্রর সঙ্গে কথা হয়েছে? হয়নি এখনো, ও হয়ে যাবে, আমার উপর ছেড়ে দে। আরে ভাই, সবার আগে তোর সঙ্গে কথা বলা দরকার ছিল। দেখ ভাই, ভূপেন্দ্রের জন্য ওর ভাগ নেবে। কি দাদা, তুমি কি যাতা বলছো? এমনিতেই 7 জন, তার উপর ভূপেন্দ্র 8, মোট 8টা ভাগ হবে। মাথায় আছে সেটা? তার উপর বিক্রম, ওকেও মজুরি দিতে হবে। আরে এত খাটলাম, এত কাজ করলাম, হাতে কি পাবো? কাঁচকলা? আরে ভাই, পরিশ্রম না করলে কিছুই পাওয়া যাবে না। সারা জীবন আমাদেরকে এইভাবেই কষ্ট করতে হবে। দেখ, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত মাল পাবো যে ভাগও করতে পারবো না। এক একজনের ভাগে এত করে পড়বে যে 3 পুরুষেও শেষ করতে পারবে না। গিরিশ, তুই ভূপেন্দ্রকে ডান করে দে। কথা বলছি। কি এ সকাল সকাল নেশা করে আসুনি তো? দাদা, আসল নেশা তো তখন হবে যখন আপনি নিজের ভাগ পাবেন, 1000-এ নয়, লাখে, আর হতে পারে কোটিতেও। কি পাগলের মতন বলছো তুমি? চুরি করবে? হ্যাঁ, তার জন্য আমার এই বাংলোটা তুমি ব্যবহার করবে? হ্যাঁ, বাংলো তো অনেক দিন ধরে খালি পড়ে রয়েছে। আর কিছু মনে করবেন না, নিজের অবস্থা দেখুন, খুব ভালো জায়গায় নেই আপনি। 18 দিনের জন্য বাংলোটা দিয়ে দিন, সারা জীবন বসে থাকবেন। বসে থাকবো জেলের মধ্যে? কি বলছো গিরিশ? ক্রিমিনাল হবে তুমি? পাগল হয়ে গেছো তুমি? এই সুরঙ্গ করে ব্যাংক লোটা সম্ভব নাকি? সত্যি করে বলো, গাঁজা টাজা খেয়ে এসছো নাকি? তিল তিল করে আমি শেষ হয়ে যাচ্ছি। বাবা মার সাথে চোখে চোখ মেলাতে পারি না, এখনো বিয়ে হয়নি আমার, 36 বছর বয়স আমার। এটা কোনো জীবন বলুন তো? আমার কথা শোনো গিরিশ, সুখে আছো, জীবনটা এভাবে শেষ করে দিও না। আর এইসব ব্যাংক টোটা চিন্তা ভাবনা, পুলিশদের চিন্তা করতে হবে তোমায় কোথায় পাঠাবে, পাগলা গালোতে না জেলে। দাদা, আমার প্ল্যানটা তো শুনে দেখুন একবার। ব্যাস, যাবে এখান থেকে। কিন্তু দাদা, বললাম তো, তুমি না বেরোলে আমি এমন কিছু বলবো যা আমাদের মধ্যে ঝামেলা হবে। বেরিয়ে যাও।
চলো সবাই, অনেক চোর পুলিশ খেলা হয়েছে, যার যার কাজে ফিরে যাই। এ ভাইপোরা, চল চল চল। আরে ও কাকা আর কাকার ভাইপোরা, কোথায় পালাচ্ছ? বসো, প্ল্যানটা চেঞ্জ হবে না। আরে বসো বসো, আরে বস না, বস বস। কিন্তু কি করে গিরিশ? আমি ওই বাংলোর ডুপ্লিকেট চাবি তৈরি করব। ওই বাংলোতে কেউ যাওয়া আসা করে না। কিন্তু ভাই, এই প্ল্যানের ব্যাপারটা এখন ভূপেন্দ্র জেনে গেছে। ও মুখ খুললেই আমরা পুলিশ স্টেশনে যাব। না, ওকে চুপ করে বসে থাকতে হবে। কেন? প্রথমত ভূপেন্দ্রকে আমি আমাদের প্ল্যানের ব্যাপারে জানতেই দেব না, আর পুরো কাজটাই গুপ্তভাবে করব। কিন্তু কাজের পর ওই সুড়ঙ্গটা পুলিশকে ওর কাছেই নিয়ে যাবে। কিন্তু ভূপেন্দ্র পুলিশকে কিচ্ছু বলবে না। এমন করলে পুলিশ জানবে ভূপেন্দ্র আগে থেকে সব জানতো। আর এমনিতেও আমাদের উপর কেউ সন্দেহ করবে না, কারণ আমরা তো কোনো গ্যাং নয়। শুধু রণদীপকে বাদ দিয়ে কারোর ক্রিমিনাল রেকর্ড নেই। আর এই ধরনের কোর্ট কাছারির বাংলোতে ছোটখাটো ঘটনা ঘটেই থাকে, এটা কোনো নতুন ব্যাপার নয়। কিন্তু কাজটা শুরু হবে কবে থেকে? 18 দিন পর থেকে শুরু হবে। দিওয়ালির রাতে আমরা একসাথে হব। মানে 22শে অক্টোবরটা তুই পাকা করে ফেল। সব কাজ রাতে হবে, সারা শহরে বাজি ফাটবে, আর আমরা আমাদের কাজ ওই সুযোগে করে ফেলবো। তার উপরে ব্যাংকে 4 দিনের ছুটি। বুদ্ধিমান দেখছি। যতদিনে ব্যাংকে সব জানতে পারবে আর পুলিশকে খবর দেবে, ততদিনে তো আমরা সমস্ত সম্পত্তি নিয়ে নিজেদের জায়গায় ফুর্তি করব। আমাদের পুরো জীবনটা এয়ার কন্ডিশনে কাটতে চলেছে বন্ধুরা। চিয়ার্স। প্ল্যান তৈরি হয়ে গিয়েছিল, আত্মবিশ্বাসও মজবুত ছিল। লোভের আগুনের এই টুকরোগুলো মিলে একটা নদী তৈরি হয়েছিল, আর এই নদীটা ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে গিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছিল। এখন প্রশ্ন হলো যে ওই 8 জনের লোভের নদীতে কি তারা নিজেরাই ডুবতে চলেছিল? এই মিথ্যে জেদটা কি মুখ থুবড়ে পড়তে চলেছিল? দেখ সবাই, ফোন ছাড় আর মন দে। আজকে আমরা বাংলোতে যাব, আমাদের প্ল্যান করব, আর প্ল্যানটা বাস্তব করব। ঠিক আছে? মাথা ঠান্ডা রেখে এক মনে কাজ করব। ঠিক আছে? আর একটা কথা শুনে রাখো, সবাই কিন্তু গিরিশের কথা শুনে চলবে, নিজেদের মধ্যে কোনো ঝামেলা না। রাজি? রাজি? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ভাই, এখান থেকে কাজ শুরু করব। দাদা, এই জানলাগুলো বন্ধ করতে হবে, আর এই জানলাটাও বন্ধ করতে হবে। দাদা, এই দরজাটা তো পুরো ঢিলা, এটাকে টাইট করতে হবে। আর এই ভাঙা জায়গাটাকেও ঢেকে দিতে হবে। তাহলে প্লাইউড লাগবে। হ্যাঁ দাদা, বেশ মোটা প্লাই লাগবে। আমার তো শুধু একটা জিনিসই ভয় লাগছে। কিসে ভয় লাগছে? যখন ধরো আমরা ওই সুড়ঙ্গের ভিতরে থাকবো, আর তখন যদি ওই মাটিটা ধসে যায়, তো আমরা চাপা পড়ে মরে যাব। আরে সে তো তুই বিছানা থেকে পড়েও মরে যেতে পারিস, আর বাদাম খেতে খেতে গলায় আটকেও মরে যেতে পারিস। কিন্তু দাদা, ওদের ভয়টাও ঠিক। আরে ওদের চিকিৎসাও আছে আমার কাছে, আমরা কার্ডবোর্ডে লিখে রাখবো কত ফুট ভেতরে এসেছি আর কত ফুট যেতে হবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। কোনো চিন্তার ব্যাপার নেই। 4 জন একসাথে সুড়ঙ্গ খুঁড়বে। আর শোনো,
রণদীপ আর হরমিত, তোমরা বাইরে পাহারা দেবে। আর মাটির কি হবে? আমরা মাটি বস্তায় ভরবো, আর বাংলোর পেছনে একটা দরজা আছে, ওখানে একটা খালি জায়গা আছে, ওখানে ফেলবো। আরো একটা কাজ করতে হবে, একজনকে সুড়ঙ্গ থেকে মাটি উপরে তুলতে হবে, দ্বিতীয় জন উপর থেকে বাইরে নিয়ে যাবে, আর তৃতীয় জন কাজটা শেষ করবে। বলো কে করবে? আমি দরজায় পাহারা দেবো আর মাটিটা ওর হাতে দিয়ে দেবো, ও ফেলে দেবে। কিন্তু দাদা কোদাল আর বাকি জিনিসপত্র কোথা থেকে জোগাড় সেই হবে? ব্যবস্থা করে ফেলেছি। পরশু রাতে বিক্রম আসবে, ও সবকিছু নিয়ে আসবে। আর শোনো, দিওয়ালির বাজি ফাটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর শোন, কালকে আমরা প্লাই কিনতে যাবো। আর এখন কাজ করার জন্য তৈরি হয়ে যাও। দাও, হাত দাও সবাই। এই না ভাই, লাগাও লাগাও ঠিক করে। সাবধানে সাবধানে, দেখে দেখে। এদিকটা দেখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ব্যাস, আমরা এখান থেকে শুরু করব। হ্যাঁ, কালকে শুরু হচ্ছে তাহলে। আচ্ছা গিরিশ দা, আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই রাত্রেবেলা কেন কাজ হচ্ছে। আরে ভাই, কাজটাই তো এমন। আরে কাজ টাজ তো ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা কেউ খোঁড়াখুড়ি করে আরে না। ভাই, সবকিছু রাস্তাতেই বলে দেবো। চল ভেতরে যাও বলছি। হ্যাঁ ভাই, চলে আয়। শোন, তুই ভেতরটা দেখ, আমি বাইরেটা দেখছি। আর হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, যা। এদিকে এদিকে, না না ওটা সরা। হ্যাঁ, দেখ ভাই, এখান থেকে কাজ শুরু করব। ও বাবু, এটা কোন ধরনের কাজ হচ্ছে? এটা তো কোনো পাইপলাইনের কাজ নয়। ডবল টাকা দিচ্ছে তো এর জন্য। চল কাজ শুরু কর। আপনি আগে বলুন যে এই জায়গা কেন আপনি খুঁড়ছেন। আরে হাজারের জায়গায় 1200 দেবো, চল কাজ শুরু কর। না না, আগে বলুন। আরে ভাই তুই এদিকে আয়। নাম কি তোর? বিক্রম। বিক্রম ভাই, ব্যাপারটা হলো গিয়ে তোকে না আমরা ভাগ দেব। ভাগ? কিসের ভাগ বাবু? আরে বলো দাদা। আরে কাজের ভাগ। ওটাই তো আমি জিজ্ঞেস করছি যে কাজটা কি করতে হবে। দেখ বিক্রম, এখানে কোনো পাইপলাইন খোঁড়ার কাজ হচ্ছে না। তা তো দেখতেই পাচ্ছি। আগে তো বলুন কি ব্যাপার। আরে এমন কোনো ব্যাপার নয় যে তোর কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছি আমরা। সবাই সবাই সমান ভাগ পাবে। দেখ ভাই, ভেবে নে, এই কাজটা করার পর সারা জীবন আর কাজ করতে হবে না। কম করে এই কাজ তো নয়, এত টাকা আসবে, নিজের জন্য জমি কিনতে পারবি, বউর জন্য গয়না কিনতে পারবি, সারা জীবন বসে খাবি। দাদা এসব কি হচ্ছে? আমরা কি এখানে ওকে বোঝাতে এসেছি নাকি? আপনি বললেন কথাবার্তা সব হয়ে গেছে, কাজ শুরু করতে হবে তুই এখন। এত কথা বলছিস কেন? হ্যাঁ, কি ব্যাপার? চুপচাপ থাক। ওকেই আমাদের এই কাজে সবচেয়ে বেশি দরকার, আর আমি ওর উপর ভরসা করি। ও আমাদের কথা শুনবে। কি বিক্রম, আমাদের সাথে আছিস তো? ঠিক আছে, করব। কিন্তু 1200 টাকা যে কথা হয়েছিল ওটা পাবো তো? এই না, হ্যাঁ হ্যাঁ, পাবি পাবি। আর এতে আমার ভাগও থাকবে। আরে হ্যাঁ হ্যাঁ, পাবি। চল কাজ শুরু কর। চল। 1200 টাকা আটকে আছে। আরে চলো কাকা, কাজ শুরু করো, রাগ করো না। চলো চলো চলো, আরে চলো চলো, শুরু করো শুরু করো। জয় মা লক্ষ্মী। জয় জয় জয়।
কত আছে? পুরো 5 ফুট দাদা। খুব ভালো, ঠিক আছে। এই দিক দিয়ে খুঁড়তে থাক, এই দিক দিয়ে। দাদা রাম রাম। হ্যাঁ, রাম 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 রাম। ভালো ভালো। একটা কথা শোনো, হ্যাঁ দাদা। বাঁদিকে 12 ফুট খোঁড়ো। মা দিকে। এই ভাই পোড়া এদিকে আয়, চল চল। এই কি হলো কি? আচ্ছা আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইয়েটা দে তো। মনে হচ্ছে লোহা। পাইপ মনে হচ্ছে, মাটি সরিয়ে দেখতে হবে। ভাই 12 দিন হয়ে গেল, আমরা খুঁড়েই যাচ্ছি, যাচ্ছি কোথায়? গিরিশের উপরে ভরসা রাখ, ও তো বলেছে আজকে 183 ফুট হয়ে যাবে। ঠিক আছে? গিরিশদা 223 ফুট হয়ে গেছে, আর 20 ফুট বাকি আছে। আর আমাদের কাছে 3 দিন আরো আছে। মনে হয় এতদিনে আমরা লকার রুমের নিচে পৌঁছে গেছি। আমারও তো সেরকমই মনে হচ্ছে। দাদা পৌঁছে গেছি মনে হয়। দেখো, আজকে দিওয়ালির রাত, আর সবাই আজ রাতে বাড়িতে লক্ষ্মী পুজো করবে, আর আমরা সাক্ষাৎ মা লক্ষ্মীর দর্শন করব। কিরে ঠিক আছে? লক্ষ্মী মায়ের জয়।
হয়তো আমরা পৌঁছে গেছি। হয়তো হয়তো নয়, আমরা পৌঁছেই গেছি। ওপর দিকে খোর। এ হাত লাগা।